বিশুদ্ধ পানি আর খাবার সংকটে দীর্ঘদিন ধরে জলমগ্ন এলাকার বাসিন্দারা পর্যাপ্ত ত্রাণ থাকলেও গেলেও পাচ্ছেন না প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই। অঞ্চলের লোকে না খাই আছে। আমরা 5 জন ফ্যামিলিতে মানুষ আছি, অনেক সমস্যা হইতেছে। যারা পাওয়ার কথা তাদের হাতে যদি খাবারটা তুলে দিতে পারি তাহলে অন্তত আমাদের এই সমস্যা থেকে আমরা অন্তত পরিত্রাণ পেতে পারি। এখনো খোলা আকাশের নিচে দিন কাটছে বানভাসীদের দুশ্চিন্তা নিজ বাড়িতে ফেরা নিয়ে। পুনর্বাসনে সহায়তা চান ভুক্তভোগীরা। খাওয়া দাওয়ার কষ্ট আছে, আবার ওই কিছু ফিনতা মারি না, মশা কামড়ায়। ঘর ঘুরে আমার ঘাড়ের ভিতরে পানি উঠতে গেছি গা, এবার আমরা নাম তো সুযোগ পাইছি না। যে পানি উঠছে ঘরের ভিতরে, এই যে এখন পানিটা টান দিলে আমার ঘরগুলা নরম, তো এগুলা পড়ে যাবে। বিভিন্ন জায়গায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। ফসলের পাশাপাশি লন্ডভন্ড ঘরবাড়ি, অবকাঠামো মেরামতের অর্থ জোগাড়ে দুশ্চিন্তা। উদ্ধার কাজ শেষ না করে রানা প্লাজা মিশিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, জানালেন হাসান সারওয়ার্দী। লাশ গুম হয়েছিল তাজরিন ফ্যাশনে। উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও। শীর্ষস্থানীয় 5 ব্যবসায়ীর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ অনুসন্ধান করছে এনবিআর। অনিয়মের সংস্কৃতি বন্ধের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। চুয়াডাঙ্গায় টেন্ডার ছাড়াই 2টি পশুর হাট দখলে রেখেছিল আওয়ামী লীগ নেতারা। রিট করে ফাঁকি দিয়েছে রাজস্ব। খাস বন্দোবস্তের পথ খুঁজছে প্রশাসন। যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দুর্যোগে বিপর্যস্ত দেশের পূর্বাঞ্চল। বানের জলে ঘরবাড়ি হারা লাখো মানুষ। ভেসে যাওয়া জনপদে আশ্রয়হীনের পাশে ভরসা মানুষই। নিজের উঁচু ঘরে বহু পরিবারের ঠাঁই যেমন দিয়েছেন, তেমনি এক পাতিলের রান্নায় খাবার চলছে। কেউ কেউ পুরো ভবন ছেড়ে দিয়েছেন দুর্গতদের জন্য। ফেনীর প্রতি এলাকাতেই এমনই দুর্যোগ জয়ের গল্প। কিন্তু দুর্যোগ পরবর্তী আরও অনেককেই পাশে চান বন্যা দুর্গতরা। ফেনী থেকে শাহিন আলমের ক্যামেরায় সহকর্মী সাইফুদ্দিন রবিন বিস্তারিত জানাচ্ছেন। সাথের ময়না পাখি এখনো কথা শেখেনি, তবুও কি জোড়া পাখি কথা বলে পরস্পরে, নাকি জলকেলি ফুলে পর্যুদস্ত খাঁচাবন্দি হাঁসগুলোর ভাষা খোঁজে? বিপন্ন জনপদে বানভাসী মানুষ শখের পোষা পাখিকে নিয়ে ছুটে এসেছেন আশ্রয়ের খোঁজে। ঠাঁই হয়েছে মহাসড়কের পাশে তলিয়ে যাওয়া ভবনের দোতলায় ব্যবসায়ীর মুরগির খামারে। এটা মুরগির খামার ছিল, আজকে 5-6 দিন এখানে আমরা আইছি। এখন বাড়িতে যেতে পারি না, মশাইতে যেতে পারি না, কোনো দিকে যেতে পারি না। আমার তো আল্লাহ চোখে 2টা লুকেছে লজার। নিজের ঘর ডুবে গেছে ভয়াবহ প্লাবনে, কিন্তু ঠাঁই নিবেন কোথায়? সরকারি কোনো আশ্রয় কেন্দ্র নেই ফেনীর বহু প্রত্যন্ত এলাকাতেই। তাই কারো ব্যক্তিগত ভবনই হয়েছে ঠিকানা। বিপদে সংকটে দুর্যোগে এক ঘরেই আশ্রয় হয়েছে বহু পরিবারের। মানুষের দুর্যোগের মোকাবিলায় উনি বিল্ডিংটা সারিয়ে দিচ্ছে, সারিয়ে দিয়ে বলছেন আমরা সবাই থাকেন। আমাদের এদিকে কোনো আশ্রয় কেন্দ্র নাই, যা আছে সব প্রশিক্ষণ কেন্দ্র আছে, মসজিদ আছে, কিন্তু কোনো আশ্রয় কেন্দ্র নাই। শিমুল ভাই এই জায়গাটা ছাড়িয়ে দিছে। আমরা এখন খুব সচেতন আছি, সাবধান আছি এবং কি সুস্থ আছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যতদিন আমাদের এই দুর্গতি না হবে, আমরা আমাদের এই সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এ যেন এক যৌথ খামার। মানুষে মানুষে মানবতার অনন্য নজির তৈরি হয়েছে বিধ্বস্ত জনপদে। 5তলা এই ভবন পুরোটাই ঘরহারা মানুষের আশ্রয়স্থল, যেখানে স্থানীয়দের সহযোগিতায় প্রতিদিনের খাবার মিলছে ত্রাণহীন বন্যার্ত প্রায় 300 পরিবারের। ব্যক্তি উদ্যোগে জেনারেটর দিয়ে বিদ্যুৎ পানির চাহিদাও পূরণ হচ্ছে। এখন দিন কাটছে, ইনশাল্লাহ যা খাবার দিয়েছে তা খাওয়াই দিয়ে আমাদের জীবন নির্ভর করতেছি আর কি। বাড়িঘর কিছুই নাই, আমরা সব হারাইলেছি। আমাদের মতো অসহায় এখানে আর কেউই নাই। ফেনীর প্রতি এলাকাতেই কিছু সচ্ছল মানুষের অসাধারণ মানবিকতায় যুদ্ধ জয়ের সাহস পাচ্ছেন সব হারানো মানুষ। অনেকে নিজে ভুক্তভোগী হয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দুর্গতদের জন্য।
অন্ধকারে এই আশ্রয় কেন্দ্রে যে মানুষগুলো আছেন তাদের জীবন বিপন্ন হয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে তারা আশ্রয় শিবিরে এসেছেন আশ্রয় নেওয়ার জন্য, বাঁচার জন্য। আবার অন্যদিকে মানুষের বাঁচা মরা এখনও মানুষকে ভাবিয়ে তোলে বলে, মানুষের জন্য ভালোবাসা এখনও গোলাপে ফুটে বলেই মানুষই তাদের পাশে এসে দাঁড়িয়েছে। কোনো স্বার্থ ছাড়াই তাদের আশ্রয় দিয়েছেন অনেকে। তাদের প্রতিদিনকার খাবার দাবার থেকে শুরু করে এই দুর্যোগকালে প্রায় 1 সপ্তাহব্যাপী যাবতীয় সব কিছু তাঁরাই করছেন। বাদবাকি দিনগুলো অর্থাৎ দুর্যোগ পরবর্তী যত সংকট, সেসব মোকাবেলায় এই সাধারণ মানুষকেই আবার এই দুর্যোগ কবলিত মানুষগুলো পাশে যায়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফেনী। এ পর্যায়ে যাচ্ছি ফেনীতে, সহকর্মী আরিফুর রহমান আছেন সেখানে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আরিফ, ফেনীর শহরের কিছু এলাকা থেকে আসলে পানি নামতে শুরু করলেও প্রত্যন্ত এলাকায় তো পানি নামার কোনো লক্ষণ তেমন দেখা যায়নি। এর পাশাপাশি প্রান্তিক এলাকায় ত্রাণও তো ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে না। কি মনে হয় এই সংকট নিরসনে কি ধরনের উদ্যোগ নিলে প্রান্তিক পর্যায়ের মানুষজন সহায়তা পাবেন? বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরেই। একদম ফেনী শহরের চিত্রটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ফেনী শহরের পূর্ব উকিলপাড়া, এটি হচ্ছে যে এখানে যেখানে ছিল যে গলা সমান কিংবা কোথাও একতলা ছাদের সমান যেখানে পানি ছিল, সেখানে এখন এখানে কোথাও কুমার সমান, কোথাও হাঁটু সমান। এটি হচ্ছে যে একদম উকিলপাড়ার এই সড়কটি, সড়কের অবস্থা হচ্ছে যে এরকম। এর বাইরে হচ্ছে যে সড়কের ভিতরে যে বাড়িগুলো রয়েছে, ঘর বাড়ি রয়েছে, অনেকে ঘর বাড়িতে কিন্তু এখনো নিচতলা কিন্তু থাকা শুরু করতে পারেনি। যারা উপরে আশ্রয় নিয়েছে তারা সেখানে রয়েছে, এখনো ঘর বাড়ি থেকে পানি নামেনি। আমি যদি এর বাইরের কথা যদি বলি, যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া, সেখানে কিন্তু পানি কমেছে সব, তবে পানি কমার সাথে সাথে সেখানে ক্ষত চিহ্নগুলো এখন কিন্তু দৃশ্যমান হচ্ছে। একদম পানি নামার সাথে সাথে যেটি দেখা গেছে, সড়ক একদমই লন্ডভন্ড হয়ে গিয়েছে। সেখানে ভোগান্তি আরো কিন্তু বাড়বে, কারণ হচ্ছে যে এই সড়কগুলোতে চলাচল করা কষ্টকর হয়ে যাবে। আমি ফেনীর দাগনমিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে নোয়াখালীর যে মুছাপুর যে রেগুলেটর, সেই রেগুলেটরটি ভেঙে যাওয়ার কারণে দাগনমিয়া থেকে খুব দ্রুত পানি সরে গেছে। সেখানে হচ্ছে শুধুমাত্র এখন দরবেশের হাট এবং কি রাজাপুর এলাকায় কোমর সমান পানি রয়েছে। সেখানে অনেক মানুষ এখনো পানিবন্দী রয়েছে, তাদেরকে সেখানে খাবার পৌঁছানো হচ্ছে। অন্যদিকে হচ্ছে ফেনীর সদরের ধলিয়া ইউনিয়নে এখনো কোমর সমান পানি রয়েছে। তবে ত্রাণ কার্যক্রমের ব্যাপারটা যেটি, আমি এটি নিয়ে জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে সকল একদম গ্রামীণ যে সকল জনপদ রয়েছে, যেখানে পানি এখনো অনেক বেশি রয়েছে, সেখানে স্বেচ্ছাসেবক কিংবা যারা ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে তারা সেখানে পৌঁছাতে পারছে না। সেখানে মানুষ খাবার সংকটে রয়েছে। আর বিশেষ করে হচ্ছে গ্রামের যে সকল দোকানপাট যেগুলো রয়েছে, বাজার যেগুলো রয়েছে, সেগুলো বন্ধ থাকার কারণে সেখানে মানুষ কিনে খেতেও পারছে না। সেখানে একদম এক ধরনের ভোগান্তি দেখা দিয়েছে। বৃষ্টি, ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত করে জানাচ্ছিলেন আরিফ। যেমনটি শুনছিলেন দর্শক, ফেনীবাসীর মনে এখনো শুধু একটাই প্রশ্ন, কবে নামবে বন্যার পানি? শহরের কিছু রাস্তা থেকে পানি সরলেও ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা সহ সদর উপজেলার বেশিরভাগ এলাকা এখনোই পানির নিচেই নিমজ্জিত। দীর্ঘদিন ধরে জলমগ্ন থাকায় প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি আর খাবারের সংকট। বিভিন্ন জায়গা থেকে মানুষজন ত্রাণ নিয়ে গেলেও প্রান্তিক এলাকার মানুষদের কাছে সেসব পৌঁছায়নি এবং বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফুলগাজী ও ছাগলনাইয়া ঘুরে। বিস্তারিত জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। এ যেন পাড়ে দাঁড়িয়ে সাগর দেখার মতো অবস্থা। জলের কুল কিনারা খুঁজে পাওয়া দুষ্কর এখানে। ফুলগাজী ছাগলনাইয়া সড়কের সোমবারের চিত্র এমন। দিন তারিখের হিসেবে 6 দিন পেরিয়ে গেলেও এখনও ডুবে আছে ফেনীর বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, রাস্তাঘাট আলাদা করে চেনা প্রায় অসম্ভব। আবেদা আক্তার তাসলিমা, ফুলগাজীর নূরপুর গ্রামের এই নারীর ঘর সংসার এখনো বাড়ির ছাদে, যেখানে গৃহপালিত গরুও তার সঙ্গী। একই জায়গায় আশ্রয় নিয়েছেন তার প্রতিবেশীও। এগুলা হবে জানলে তো আগে কিছু জিনিস বা আনতাম, এখন তো এগুলো জানি না, হঠাৎ করে এরকম হয়ে গেছে। এখন আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা সর্দি কাশি এগুলো নিয়ে বা খাওয়া দাওয়া, আমরা 5 জন ফ্যামিলিতে মানুষ আছি, অনেক সমস্যা হইতেছে। বান্ডার ব্যাগ ভিজে গেছে, কিচ্ছু নেই, বাড়া বাদ ঘর হবে ইনে ঘর করে জায়গা জমিন দূরে আসলে বেশি
আমরা তো আর রাখা নাই যেগুলো ঢুকছে একটা সিঙ্গেল ট্রাক ঢুকতে যদি এদিকে টেলিকাস্ট না হতো। প্রায় সব ঘরে এখন খাবার পানির সংকট। কোনো ত্রাণের দেখা না পেয়ে ক্ষোভ ঝাড়ছিলেন ফুলগাজীর মুন্সিরহাট গ্রামের কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, সহায়তা পাচ্ছেন কেবল মূল সড়কের কাছাকাছি থাকা পরিবার। অঞ্চলের লোকে না খাই আছে এবং ওরা অনেক ইয়া করতেছে, ওরা আসতেও পাইতেছে না, বাজারে আসতে পাইতেছে না, বাজারও পাইতেছে না। এখন কোনো তাদের কাছে কোনো ধরনের খাওয়া পৌঁছাইতেছে না। যারা ন্যায্য মূল্য পাওয়া এরা হার না, কোনো জিনিস আন না। কথা বলেন নি ভাইয়া, কি বলছে না, কোনো জিনিসে যারা গরিব তারা হার না। তবে বন্যা কবলিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। যতখানি ভেতরে যাওয়া সম্ভব সেখানে দরকারি সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা। আমরা যদি যেখানে প্রাপ্য, যারা পাওয়ার কথা, তাদের হাতে যদি খাবারটা তুলে দিতে পারি, তাহলে অন্তত আমাদের এই সমস্যা থেকে আমরা অন্তত পরিত্রাণ পেতে পারি। চাল, ডাল, তেল, বাচ্চাদের গুঁড়ো দুধ আছে, মোমবাতি আছে, ম্যাচ আছে, এগুলি দিচ্ছে যারা রান্না করতে পারে বা বন্যার পরও যাতে কাজে লাগে। কিন্তু কখনো কখনো নৌযান আর সঠিক তথ্যের ঘাটতির কারণেই প্রান্তিক দুর্গত অনেকের কাছে পৌঁছাতে পারছেন না ত্রাণ সরবরাহকারীরা। দেয়ালের এই দাগ দেখে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে 6 ফিটের উপরে উঠেছিল পানি, যদিও সেই পানি নামতে নামতে এখনও 1 ফুটের উপরে রয়েছে। তবে এই গ্রামে যারা বসবাস করেন তারা অর্থ বা বিত্তের দিক দিয়ে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, কিন্তু এই 1 সপ্তাহে সবার ঘরেই টান পড়েছে নিরাপদ খাবার, পানি এবং দৈনন্দিন যে সামগ্রী সেগুলোর। সবাই বলছেন যত দ্রুত সম্ভব তাদের যদি সহযোগিতার আওতায় আনা যায়, তবেই এই শিশুসহ পরিবারের অন্য যে সদস্যরা রয়েছেন তারা খানিকটা হলেও ভালো থাকতে পারবেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ফুলগাজী, ফেনী। ভয়াবহ বন্যার কবলে লক্ষ্মীপুর জেলার 5 উপজেলার বেশিরভাগ এলাকা এখনও পানিতে তলিয়ে আছে এবং দুর্গত এলাকায় খাদ্য আর বিশুদ্ধ পানির তীব্র সংকটও দেখা দিয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো, সহকর্মী আনিস কবির অপেক্ষা করছেন তার কাছ থেকে। আনিস, এখন আবহাওয়ার কি অবস্থা দেখছেন সেটি জানাবেন। 5 উপজেলার খবর তো জানাচ্ছিলাম, নতুন করে কোনো এলাকা প্লাবিত হলো কিনা? বৃষ্টি, আসলে আপনি জানেন যে এটি লক্ষ্মীপুরের শহরের প্রাণকেন্দ্রে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে শহরের ভিতরে পানি ঢুকে গেছে, যার কারণে কোথাও কোমর পর্যন্ত পানি, কোথাও হাঁটু পরিমাণ পানি এবং অনেকের বাসার ভিতরে ঢুকে পানি কিন্তু ঢুকে গেছে, যার কারণে মানুষ একদম আতঙ্কিত রয়েছে। প্রতিনিয়তই কিন্তু পানি বাড়তেছে, পানি কিন্তু কমতির কোনো শেষ নেই। এবং এদিকে গতকাল থেকে বৃষ্টির কারণে পানি আরও বৃদ্ধি পাচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন। তবে এদিকে নোয়াখালীর পানিগুলো চাপ সৃষ্টি হওয়ার কারণে পানিটা এদিকে পর্যাপ্ত আকারে চাপ সৃষ্টি হচ্ছে, যার কারণে পানি কিন্তু দিন দিন কমানো এবং বাড়তে শুরু করেছে। তবে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে যে বন্যাতে প্রতিটি এলাকা রয়েছেন, যে 58টি ইউনিয়ন রয়েছেন জেলার ভিতরে, প্রতিটি ইউনিয়নে বর্তমানে পানি ঢুকে গেছে এবং মানুষের দুর্ভোগ বেড়ে গেছে, যার কারণে মানুষ কিন্তু একদিন আতঙ্কিত রয়েছেন যে এখানে পানি এবং মানুষের যে ত্রাণ সংকট রয়েছে, সেই ত্রাণ কিন্তু আসতেছে বিভিন্ন জেলা থেকে, কিন্তু সেইগুলো সঠিকভাবে একটি জায়গায় বন্টন না হওয়ার কারণে সেই ত্রাণগুলো কিন্তু মানুষের দুর্ভোগ এলাকায় কিন্তু সেই ত্রাণগুলো পৌঁছে যাচ্ছে না, যার কারণে মানুষের কিন্তু ত্রাণ এবং অন্যান্য যে আনুষঙ্গিক রয়েছে সেদিকে মানুষ কিন্তু দুর্ভোগ রয়েছেন। যে আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু পানি এবং বন্যার পানি কিন্তু দুর্ভোগ বাড়ছে, যতই কিন্তু বন্যার পানি বাড়তে শুরু করেছে এবং মানুষের কিন্তু দুর্ভোগ বাড়ছে এবং মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটতে শুরু করেছেন বলে আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি, শুনছিলাম আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ। বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের 109টি গেটের সবগুলোই খুলে দিয়েছে ভারত। এর ফলে একদিনে বাংলাদেশে ঢুকবে প্রায় 11 লাখ কিউসেক পানি। এ বিষয়ে বিস্তারিত জানবো, কুষ্টিয়ায় যাচ্ছি, সহকর্মী রুহুল আমিন বাবু আছেন সেখানে। একটু জানাবেন, এই যে 11 লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে, এতে জেলার নদ নদীগুলোতে কি ধরনের প্রভাব পড়েছে কিংবা প্রভাব পড়তে শুরু করেছে কিনা? বৃষ্টি, আমাদের এখানে সমস্যার সৃষ্টি হয়েছে, যে পরিমাণ না পানি বেড়েছে তার থেকে অনেক বেশি আতঙ্কের সৃষ্টি হয়েছে পুরো কুষ্টিয়া জেলাবাসীদের মধ্যে। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি পদ্মা এবং গড়াইয়ের মোহনা
এদিকে গড়াই বয়ে চলেছে এবং এদিকে পদ্মা বয়ে গেছে। আসলে এখানকার পানিগুলোর হিসেব যদি আপনাকে বলি, গতকালকে সকাল 6টা থেকে 3 ঘন্টা পর পর সেটি হচ্ছে 11.96 মানে 11.96 সেন্টিমিটার পানি রয়েছে, যেটার বিপদসীমা কিন্তু রয়েছে 13.80 পর্যন্ত। সেই ক্ষেত্রে সর্বশেষ এখন পর্যন্ত গতকালকে কিন্তু 11.97 এবং 98 পর্যন্ত সর্বশেষ ছিল। আজকে সকালের যে আপডেট 6টা পর্যন্ত, সেখানেও কিন্তু 11.98 পর্যন্তই রয়েছে, যে কারণে আসলে পানি যে বৃদ্ধি খুব বেশি হয়েছে, খুব বেশি চাপ পড়েছে এই অঞ্চলের মানুষদের, এই নদী অঞ্চলে, সেটি কিন্তু আমরা যেটা মাপ অনুযায়ী সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং যারা এই আমাদের মূলত পাবনার যে হাইড্রোলজি বিভাগ রয়েছে, তারা কিন্তু পাকশির হার্ডিং ব্রিজ পয়েন্টের তারা যে মাপটা করেন, সেই মাপটি কিন্তু আমাদের এই অঞ্চলের নদীগুলোতে সেই পানির প্রভাবটা পড়ে। এবং আমরা সেইটার উপরেই কিন্তু বেসিস করে আসলে আমরা সেই তথ্যগুলো সরবরাহ করে থেকে আসলে সব জায়গার পানি এখন সমতল রয়েছে বলে আমরা ঢাকা থেকেও সেই খবরটি পেয়েছি। এবং আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু এখন পর্যন্ত এর কোনো প্রভাব পড়েনি, আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন। বাড়িঘর তলিয়ে যাওয়ায় এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে বানভাসী অনেক মানুষ। বৃষ্টি বাদলে মাথার উপরে পাতলা পলিথিনই তাদের ভরসা। সব হারানো এসব মানুষ জানেনও না আদৌ ফিরতে পারবেন কিনা নিজ বাড়িতে। আপাতত বাঁচার জন্য খাবার আর পরবর্তীতে পুনর্বাসনে সবার সহায়তা চেয়েছেন তারা। সহকর্মী লুৎফুর রহমানের ছবিতে আরেক সহকর্মী মাহফুজ মিশু বিস্তারিত জানাচ্ছেন। কুমিল্লা সদরের শাহ আলম কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে তলিয়ে গেছে তার বাড়ি। এখন পাশের উঁচু রাস্তায় পরিবার নিয়ে বসবাস তাদের। আমরা একে কাপড়ে বাড়িয়েছি, ঘরে তো কিছু বাড়তাম পারছি না। খাওয়া দাওয়ার কষ্ট আছে, আবার ওই কিছু ফিনতে পারি না, মশা কামড়ায়। পানি আনার পরে আমরা ঘরতে মাল ছাবানা কিছুই বার করতে পারিনি, সব আমরা পানির নিচে। আমরা কোনো মতো করার মাল ছাবানা টাইনে টুনে বার করে আইলের সাথে আমরা রয়েছি। আবার সারা জীবনে এমন বন্যা না দেখা এই নারীর চিন্তা, পানি নামলেও কি করে ঠিক করবেন বাড়িঘর। ঘর ঘুরে আমার ঘাটের ভিতরে পানি উঠে গেছি গা, এবার আমরা নাম তো সুযোগ পাইছি না, এই সেই সুবিধা তো আইসি আমরা তো খানা পিনা বহুত কষ্টে আছি, কাপড় চোপড় নাই, কিছু নাই, কাম করার মতন দেন কুকুই জাগো পাইতেছি না। ঘর বাড়ি তো নাই, দেন পানি তোলে গেছে কিতে পারাম কোন মাল সামাল তো তারছি না, কিছু না। কুমিল্লার এমন শত শত পরিবার আশ্রয় নিয়েছে রাস্তার ধারে। ঘোষিত আশ্রয় কেন্দ্র না হওয়ায় এখানে মেলে না পর্যাপ্ত ত্রাণ বা খাদ্য সহায়তা। বানের পানিতেই চলে ধোয়া মাজা গোসলের কাজ। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ছে নানা ভোগান্তি। আমরা কুমিল্লা শহরে যাবো, এই একটা আতঙ্ক হয়েছে আমরা সবাই। ছোটবেলা থেকে এই পর্যন্ত বহুত বন্যা দেখছি, অলঙ্কার দেখছি, কিন্তু এইবারের মতো এরকম ভয়ঙ্কর কখনো দেখিনি। আমরা খানা দানা এন পর্যন্ত পাইছি না, কেমনি ফিরাম, পানি তো শেষ না, ফিরাম যে আমরা কি টাকা পয়সা আসেনি। স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ছে নানা ভোগান্তি। ভুক্তভোগী এসব মানুষ জানেন না কবে নামবে পানি, ফিরবেন আপন ঠিকানায়। তার চেয়েও বড় চিন্তা, ফিরে থাকবেন কোথায়। বাড়িঘর সম্পদ সবই তো নষ্ট হয়ে গেছে, তাই অনিশ্চিত ভবিষ্যৎ তাদের। মেট্রিক পরীক্ষা দিব, বই পড়ে বুঝুন একটা বই খাতা হারামও রাখতারছি না, একটা কলম ডকদ রাখতারছি না বাবা, সব গেছি গা। আর আমার পুত্র কি দিয়ে আমি পরীক্ষাটা দেওয়া বাবা। টাইমলি খানাটা হলে একটু চলে ভালো, আর পরবর্তীতে কিছু টাকা পয়সা হলে ঘটে ঠিক করতে এরকম ব্যবস্থা করতে পারলে ভালো হবে আর কি। আমার যে পানি উঠছে ঘরের ভিতরে, এই যে এখন পানিটা টান দিলে আমার ঘরগুলো নরম, তো এগুলো পড়ে যাবে। ভুক্তভোগী এসব মানুষের প্রার্থনা একটাই, নতুন করে আর পানি না বাড়ুক। স্মরণকালের ভয়াবহ বন্যায় কেবল নিজের ঘরবাড়ি সহায় সম্পত্তি হারিয়েছেন মানুষজন, তাই নয়, অনেকে হারিয়েছেন তার স্বপ্ন, আগামী দিনের পরিকল্পনাও। রাস্তার ধারে আপাতত তাদের যে বসবাস, সেখান থেকে দ্রুততম সময়ে তারা ফিরতে চান নিজের বাড়িতে, নিজের ঘরে। আর সেজন্য তাদের দরকার সব মানুষের সহায়তা। সরকার এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যদি তাদের পাশে এখনই না দাঁড়ান, তাহলে হয়তো এই মানুষগুলোর স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুমিল্লা সদর, কুমিল্লা। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে। বাড়িঘর সড়কের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের, এতে করে দিশেহারা হাজারো কৃষক। বসতঘর মেরামতের খরচ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র মানুষ।
বানের জল নেমে যেতেই হতবাক সবাই, চারিদিকে মদের খালি বোতলের ছড়াছড়ি। এই চিত্র মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে। উজানের ঢলে ধলাই নদ হয়ে পার্শ্ববর্তী দেশ থেকে ভেসে আসে অসংখ্য মদের বোতল। শুধু মদের খালি বোতলই নয়, প্লাস্টিক বর্জ্যে সয়লাব ফসলি জমি। একদিকে বানের জলে জমির ফসল নষ্ট, আরেকদিকে জমিতে প্লাস্টিক বর্জ্য। বিপাকে প্রান্তিক কৃষক। বীজতলা নষ্ট হয় আমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় তারা। আউশ আছিল মনে হয় 2.5 কেয়ার, আর এমনি হাইল করছিলাম, হাইল আছিল 7.5 কেয়ারের মতো। হাইলও নাই, আউশও নাই, মানে দুনোর ক্ষেত নিছে। আমি তো 15 কেয়ার জায়গা নিয়ে এবারে বসে হয়ে গেছি। আমরা তো মনে করো এবারে নিয়ে শুয়াই ক্ষেতের উপরে আমরা নির্ভয়, আর কোনো নাই। সব ধান গেছে পানিয়ে দইয়া, আর হইতো না। একবারে মদর বোতল গেলা, বাল বাঙ্গা ইটাই জমি যাওয়া। আমার ওটার উপরে নির্ভর, ও ক্ষেতের উপরে নির্ভর। 5 কেয়ার জায়গা ক্ষেত করছিলাম। কৃষি বিভাগের তথ্য বলছে জেলার 7 উপজেলায় বন্যায় আউশ, আমন ও সবজি ক্ষেত মিলিয়ে প্রায় 30,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলছে। আগাম শীতকালীন সবজি বীজ এখন এই মুহূর্তে আমরা কিছু বীজতলা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ কৃষক সরকারের পুনর্বাসনের উদ্যোগ নিলে আমরা সেটা দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করব। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও বন্যার পানি নেমে যাওয়ার পর বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। পানি নামলেও অনেক বসতবাড়ি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। মেরামতের খরচ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র মানুষ। ঘরদুয়ার সব বেঙ্গাল হয়ে গেছে গা, মানুষের সব লেগে গেছে গা। এমন টপিক নাই, ঘরদুয়ার বিচার ইয়া করবার লাগে পয়সা নাই। প্রায় গলা পানি হয়েছে হোটেলের মাঝে। আমার হোটেলের সব কিছু বাসায় রয়ে গেছে গা। বানের জলে 4 শতাধিক পুকুর, জলাশয়ের মাছ ভেসে গেছে। সবজি, আমনের বীজতলা সহ প্রায় 2000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে বিভিন্ন সড়কেরও। বীজ জানো নাই, জালও নাই, আর যে আমি এই জমি লাগাবো আমার এই কোনো সমর্থন নাই। 2টা পুকুরে প্রায় 10 লক্ষ টাকা, 10 থেকে 11 লক্ষ টাকার মাছ ছিল, সব নিয়ে গেছে। পুকুরে ফারের মধ্যে কমর সমান পানি ছিল। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। অর্থ বরাদ্দ সাপেক্ষে সহায়তার আশ্বাস কর্মকর্তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষসহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজরিন ফ্যাশনের পুড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করারও নির্দেশ তিনি দিয়েছিলেন। এই দাবি ওই সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদের। 9 মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে। 11 বছর আগের ভয়ঙ্কর একদিন 24 এপ্রিল। বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস। ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই, এখনো অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকতি কানে বাজে এখনো। আমার একটা ছেলে, একটা মেয়ে, আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও তোমরা। 1136 জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা। আমি বলেছি অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে। আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি, শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, আমি এখান থেকে যেতে পারি না। তিনি বললেন স্পেকট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস পূর্ববর্তী বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং সেটাতে মানুষ চাপা দেয়া হয়েছে, কাকেও উদ্ধার করা হয়নি। রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনাটি সম্পর্কে সন্দেহ অনেকের। আসলে কি হয়েছিল জানতে চাই চৌধুরী হাসানের কাছে।
তারপরে অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে, কিভাবে উদ্ধার হলো, কি হলো, এটা জানতে চাওয়া হয়েছে। আমার কথা হলো, আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকেও বলা হয়েছিল এটার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক টেলিভিশন, নিউজ মিডিয়া সেখানে গেছে, আমার থেকে ইন্টারভিউ নিয়েছে, মেয়েটির সাথে কথা বলেছে, সে ওয়েস্টার্নে চাকরি করতো পরে, কিন্তু সেটা প্রচার করেনি। আমার কথাও না, তার কথাও না। গন্ডগোলটা কোথায়? 2012 সালের নভেম্বরে তাজরিন ফ্যাশনের আগুনে অঙ্গার হন 117 পোশাক কর্মী, আহত হয়েছিলেন 200। হাসান সারোয়ার্দী দাবি করেন, তাজরিনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছিলেন সাবেক সরকার প্রধান। আমাকে নির্দেশ দিলেন প্রথমত সেনা সদর, পরে আমাকে বলা হলো প্রধানমন্ত্রী নিজে কথা বলবেন। তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ডওভার করে গুম করে ফেলতে হবে। আমি বলেছিলাম কেন? প্রধানমন্ত্রী আমাকে জানালেন যে পরের দিন এই লাশ নিয়ে বেগম খালেদা জিয়া বিএনপি মিছিল করবে, লাশের মিছিল, রাস্তাঘাট বন্ধ করবে, সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে নতুনভাবে। এরকম আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্টের। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা। শোক আর আহাজারি থামছেই না বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারে। জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার সেই আন্দোলনে প্রাণ হারিয়েছেন মুন্সিগঞ্জের 9 জন। আর সে সকল হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ বিচারের দাবি স্বজনদের। পুলিশ বলছে হামলাকারীদের শনাক্তে কাজ চলছে, দ্রুতই আইনের আওতায় আনা হবে। মুন্সিগঞ্জে ছাত্র জনতার উপর গেল 4 আগস্ট এভাবেই চালানো হয় হামলা। অস্ত্র হাতে দেখা যায় কোটা বিরোধীদের। গুলিবিদ্ধ হয় অন্তত 95 জন। প্রাণ হারান 3 আন্দোলনকারী। প্রাণ হারানো 3 জনের বাড়ি শহরের ইসলামপুরে। তাদের মধ্যে একজন রিয়াজুল ফরাজি, তাকে হারিয়ে দিশেহারা স্ত্রী। আহাজারি থামছে না নিহত ডিপজল ও সজলের বাড়িতেও। পিটাতে পিটাতে মাইরাই রয়েছে, এর বদল দেখে রুড়াল, তার বদল হেরে বলি মাথা আমিতে গুলি করছে, বুকে গুলি করছে, এর বদল ওখানে মইরা গেছে। ডিপজল বাড়ি গুলি করে মাইরা লাইছে। পরে দৌড়ে আমরা গেলাম, গিয়া দিয়ে আমার বাইরে কোনানি পাইতাছি না। আমরা অনেক বীর মানুষ, হয় আজকে শহীদ হবো নাহলে দেশকে স্বাধীন করবো, এটা বলে ভাই দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে গুলি করছে, ওই গুলিতে ভাই মারা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি এমন অস্ত্রের ব্যবহার তারা আগে দেখেননি। অভিযোগ অস্ত্রধারীরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি সবার। আওয়ামী সন্ত্রাসের এলোপাতারি গুলি করতে করতে ইসলামপুরের ভিতরে এসে যায়। এইভাবে মানে অনেক ছাত্রদের গুলি করে, এর মধ্যে 3 জন মারা যায়। এসব হত্যার ঘটনায় সদর থানায় হয়েছে মামলা। পুলিশ বলছে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর স্বজনহারাদের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। যারা এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা, যেই হোক তার বিরুদ্ধে আমরা তাদেরকে আইন আমলে আনবো এবং শাস্তির আওতায় নিয়ে আসবো। স্বীকৃতি তারা কামনা করছেন। আমরা তাদেরকে এই ব্যাপারে জেলা প্রশাসন থেকে যেখানে যতটুকু করা দরকার আমরা সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। আন্দোলন চলাকালে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে মারা গেছে মুন্সিগঞ্জের আরো 6 জন। নিহতরা সবাই ছিল গুলিবিদ্ধ। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। কক্সবাজারের মহেশখালীর ধলঘাটায় অবৈধভাবে আশ্রয়কেন্দ্র দখল করে পরিবার নিয়ে বসবাস করতেন ইউপি চেয়ারম্যান, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সহকর্মী এহসান আল কুতুবির কাছ থেকে। এহসান, এই অভিযানে আসলে কি কি উঠে এসেছে, প্রশাসন এই বিষয়ে কোনো ধরনের বক্তব্য দিয়েছে কিনা একটু জানাবেন। দৃষ্টি আমি যেখানে আছি এটি হচ্ছে একটি আশ্রয়ন কেন্দ্র। এখানে যেহেতু ঘূর্ণিঝড় প্রবণ এলাকা, এই মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের, এখানে মূলত এটি ছিল আশ্রয়ন কেন্দ্র। এখানে আসলে চেয়ারম্যান এটি দীর্ঘদিন ধরে দখল করে তার পরিবার এবং তার ভাইয়েরা সবাই, তার সাঙ্গপাঙ্গ সবাই মিলেই মূলত এটি দখল করা আছে। আজকে দীর্ঘদিন ধরে এটি দখল করা আছে এবং পাশাপাশি এটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কাপড় চোপড় সব কিছু
অগোছালো অবস্থায় আছে, একেবারে একটি ফ্যামিলির মতো। যে এখানে আমরা খাট দেখতে পাচ্ছি, এখানে দেখছি শোকেস আছে, এখানে ওভারড্রপ দেখা যাচ্ছে, অনেক কিছুই আছে, কাগজপত্র, কাপড় চোপড় সব অনেক কিছুই আছে। এগুলোই মূলত এখানে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তারা এখানে এসেছেন এই খবর পেয়ে, এবং এখানে প্রত্যেকটা রুমেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আসবাবপত্র রয়েছে যেগুলো আসলে এখানে থাকার কথা না। দীর্ঘদিন ধরেই স্থানীয়রা যেটি বলছেন, দীর্ঘদিন ধরেই স্থানীয় চেয়ারম্যান আহসানুল্লাহ বাচ্চু তিনি কিন্তু এগুলো দখল করে আসেন, এবং এগুলো দখল করে এখন এক প্রকার তার বিরুদ্ধে যারা লোক ছিল, যেসব তার মতের বিরুদ্ধে তার বিরুদ্ধে যায় তাদেরকে এখানে এসে টর্চার করতে বলেও আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। বৃষ্টি শুনছিলাম এহসান, ধন্যবাদ। অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহজনক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান থাকবে এনবিআর-এর কর ফাঁকির অনুসন্ধান। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন, নানা দিক পর্যালোচনা করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য যাচাই বাছাই করা হবে। এরই মধ্যে শীর্ষস্থানীয় 5 ব্যবসায়ীর কর ফাঁকির অনুসন্ধানও শুরু হয়েছে। আর খতিয়ে দেখা হচ্ছে ব্যবসার আড়ালে সুযোগ নেওয়ার দিক। অর্থ পাচারের দিকটিও গুরুত্ব দিচ্ছে এনবিআর। বিশ্লেষকরা বলছেন, কর ফাঁকির সংস্কৃতি বন্ধ করতে হবে। দিন মাস বছর যায়, বাড়তে থাকে উৎপাদন এবং ব্যবসার পরিধি, কিন্তু সেই তুলনায় বাড়ে না সরকারের রাজস্ব আয়। ফাঁকফোকর বের করে কর ফাঁকি দেবার সুযোগ নেয় বহু প্রতিষ্ঠান। কেউ কেউ কাজে লাগিয়েছেন রাজনৈতিক প্রভাবও। আমদানি রপ্তানির ক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে হয় অর্থ পাচার, ক্ষমতা অথবা ঘুষ দুর্নীতির সুযোগ নিয়ে হয় অপকর্ম। এতে রাজস্ব হারায় সরকার, ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র। পরিবর্তিত পরিস্থিতিতে কর ফাঁকি এবং অর্থ পাচার নিয়ে বিশেষ অনুসন্ধান শুরু করেছে এনবিআর। বলছে, অর্থ পাচার, পুঁজিবাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া, বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনে অভিযুক্তরা এবার ছাড় পাবে না। এদের তালিকা তৈরির কাজ চলছে। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর নেওয়া হবে ব্যবস্থা। ইতিমধ্যে এসব অভিযোগে 5 শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্ণধারের ব্যাংক ঋণ, সঞ্চয়পত্র, পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য চাওয়া হয়েছে। টাইম টু টাইম যখন সিচুয়েশন যেরকম হয় এবং যেটা আমাদের চোখের সামনে আসবে, আমাদের নলেজে আসবে, নানাভাবে আসবে, সেগুলো নিয়েই তো আমরা কাজ করব। কর ফাঁকি দেবার ক্ষেত্রে দায়ী সব পক্ষ। খর্ব করা হয় প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। এটাকে আমরা বলি পলিটিক্যাল সেটেলমেন্ট। এটাতে একটা নেক্সাস আছে। আমাদের কিছু কর্মকর্তা জড়িত, কিছু ব্যবসায়ী সুবিধা অবশ্যই নেবে, আর আগে যারা সংসদ সদস্য বা কিছু সংখ্যক, সবাই বলবো না, এগুলো একটা করে সুবিধা নেয়, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, যেটা হয়ে আসছে। নতুন একটা জিডিপি রেশিও এত কম হওয়ার কথা। অবৈধ সুযোগ নিয়ে ফুলে ফেঁপে ওঠা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে শাস্তির আওতায় আনা দরকার। এক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করারও বিকল্প নেই। ট্যাক্সেশন ইজ ভেরি সেন্সিটিভ, এবং ওক্ষেত্রে সবাইকে অনবোর্ড রেখে সিস্টেম ডেভেলপ করে আপনি তাকে ধরবেন যে তোমার এই দেখা যায় তুমি এত টাকা কাস্টমসে দিয়ে আসছো, এত ভিএটি দাও, ইনকাম ট্যাক্স এত কেন কম? মূল সমস্যা পার্সোনাল ইনকাম ট্যাক্স দেয়ই না। ইনকাম ট্যাক্সের এত কম হবে কারণ ইন্ডিয়াতে মোর দ্যান 50%, আমাদের ইনকাম ট্যাক্স হয়েছে দেয় না। কোম্পানি কিছুটা দেয়, তাও আবার রেটের সমস্যা আছে। এরই মধ্যে গেল 15 বছর ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে এনবিআর। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের বেশিরভাগ আড়ত এখন ফাঁকা। সরবরাহ ঘাটতির কারণে পণ্য মজুদ নেই বললেই চলে। আর খাতুনগঞ্জে সেই চিরচেনা কর্মচাঞ্চল্য কম। এই মন্দাভাব পুরো দেশের বাজারে পড়বে বলেই শঙ্কা ব্যবসায়ীদের। খাতুনগঞ্জে যেসব আড়ত ভোগ্যপণ্যের ঠাসা থাকতো, সেখানকার চিত্র এখন এমন। ফাঁকা পড়ে আছে পেঁয়াজ, রসুন, তেল, চিনি, মশলাপাতি সহ ভোগ্যপণ্যের বেশিরভাগ আড়ত। সাম্প্রতিক সময়ে বন্যা, মহাসড়কে পণ্য পরিবহন বন্ধ। তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর অচল অবস্থা, বন্দর থেকে পণ্য খালাস জটিলতা, সব মিলিয়ে টানা প্রায় 1 মাস ধরে সরবরাহে ঘাটতির প্রভাব পড়েছে খাতুনগঞ্জে। ব্যবসা বাণিজ্য একটু ঠান্ডা, এরপরে আপনার একটু ভালো হওয়ার দিকে যেয়ে আসছে, আবার বন্যা। ডেলি লসের খাতা উঠতেছে সব টাকা পয়সা, ব্যবসা নাই। ডেলি 4,000 টাকা খরচ আছে। যেসব কাঁচা মাল আজ 4-5 দিন ধরে বাধাগ্রস্ত হয়ে আছে পানির ভিতরে। কিছু আড়তে পণ্য মজুদ থাকলেও পরিমাণ অল্প।
দাম বেশি হাঁকায় পাইকারি বাজার থেকে খালি হাতে ফিরছেন খুচরা বিক্রেতারা। আমরা কিনে নিতেছি 115 টাকা, গাড়ি ভাড়া আছে, পচা আছে, ঘাটতি আছে। এখানে আমাদের খুচরা পর্যায়ে 30 টাকা বেচতে হবে। এখন এগুলোর দামও বাড়তি, আমরা কিনতে পারতেছি না, এখন চলে যেতেছি। আগের কর্মচাঞ্চল্য না থাকায় অলস সময় পার করছেন কর্মহীন শ্রমিকরা। কোনো গাড়ি ঘোড়া আসে না, কাজকর্ম বন্ধ, আমরা নিজে চলতে পারতেছি না, সংসার চালাতে পারতেছি না। সব গাড়ি রোডে আটকে আছে, এই জন্য শহরে মালপত্র আমদানি নাই। এখন সংসার চালাতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এখানে কাজ নাই। খাতুনগঞ্জে মন্দাভাবের প্রভাব পুরো দেশের বাজারে পড়বে বলছেন ব্যবসায়ীরা। কাস্টমার নাই, খরিদ্দার নাই, এখানে আসবে কিভাবে মানুষ? আপনারা দেখতেছেন এখানে মরুভূমির মতো হয়ে গেছে, ক্ষতি অনেক, কোটি কোটি টাকা ক্ষতি হবে সম্ভাবনা আছে। খাতুনগঞ্জে ছোট বড় আড়ত, গোদাম, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা কয়েক হাজার। স্বাভাবিক সময়ে দিনের লেনদেন হয় গড়ে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। টানা 14 বছর ধরে আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল চুয়াডাঙ্গার সবথেকে বড় 2টি পশুহাট। নিয়ম অনুযায়ী প্রতি বছরে টেন্ডার হওয়ার কথা থাকলেও তা একবারও হয়নি। কৌশলে উচ্চ আদালতের একটি রিটের বলে বছরের পর বছর রাজস্ব ফাঁকি দিয়েছে প্রভাবশালী ওই মহলটি। এতে করে প্রায় 100 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। খাস বন্দোবস্তের পাশাপাশি হাট উদ্ধারের সমাধানের পথ খুঁজছে স্থানীয় প্রশাসন। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী জিসান আহমেদের রিপোর্ট। চুয়াডাঙ্গা সহ আশপাশের অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় পশুর হাট ডুগডুগি ও শিয়ালমারি। সপ্তাহের একদিনে এই হাটে লেনদেন হয় লাখ লাখ টাকা। কোরবানি ঈদের আগে লেনদেনের পরিমাণ ঠেকে কোটির ঘরে। অথচ এই দুটি হাটে ডাক হয় না 14 বছর। অভিযোগ, আওয়ামী লীগের স্থানীয় সাবেক সংসদ সদস্য ও নেতারা হাট নিয়ন্ত্রণ করে আসছে। হাট বেদখলে রাখা নেতাদের পকেট ভারী হলেও বিপুল পরিমাণে রাজস্ব হারিয়েছে সরকার। জামুদা উপজেলার ভিতরে 2টো হাট আছে, শিয়ালমারি হাট এবং ডুগডুগি। এতে বছরে 60 কোটি টাকা হাটের রাজস্ব হারিয়েছে সরকার। খাজনা পেতো পুরা আওয়ামী লীগের একদম পুরা পৃষ্ঠপোষক থেকে শুরু করে তারাই সব, কোনো ট্রেজারি জমা না, কোনো কিছু জমা না, এমনিতেই তারা মালিক। আমরা কিনি 620 টাকা করে প্রতি পিস খাজনা দিই আমরা। আর এর আগে অনেক গরু উঠতো, এখন বর্তমান গরু সেরকম আর ওঠে না। এই এরকম দেশে এরকম হয়ে যাওয়ার পরে গরু আর খুব একটা জোটে না। অন্য ইজারাদারদের দাবি 2010 সালে এই দুটি হাটের দর উঠেছিল প্রায় 3 কোটি, কিন্তু তখন থেকেই আর দরপত্র আহ্বান হয় না। আওয়ামীপন্থী ইজারাদাররা হাট কুক্ষিগত করে রাখে বলে অভিযোগ তাদের। যারা হাট আওয়ামী লীগে চালিয়েছে ওরা ঢাকা হাইকোর্ট থেকে এমনভাবে একটা ওই রিট করে নিয়ে এসছে যাতে অন্তত পক্ষে ওইটা রদবদল করার মনে তার ক্ষমতা নেই, ওইটা এখন ভ্যাকেট করতে হবে। 10 সালের দিকে এই হাট আমার ছিল 1,40,00,000 টাকা, শিয়ালমারি হাট ছিল 1 লক্ষ টাকা, 1,20,00,000 টাকা। এই দুইটা হাট ওই সময় আমার রেট দেওয়া ছিল এই। স্থানীয় প্রশাসন বলছে আইনি প্রক্রিয়ায় হাটের বৈধতা ফিরিয়ে আনতে সমাধানের চেষ্টা চলছে। এই মুহূর্তে আমরা যে কাজটি করছি সেটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিজ্ঞ আদালতে উপস্থাপনের জন্য সরকারি স্বার্থ রক্ষার্থে এই মামলাগুলো আশু নিষ্পত্তির প্রয়োজন। যখনই যে জবাব, যে কাগজপত্র চাওয়া হয়েছে আমরা কিন্তু পাঠিয়েছি। রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব প্রদান কেবল মুখ্য বিষয় নয়, তার চাইতেও আরও বেশি যে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে স্থানীয় অনেক বিবাদ কমে যাবে। বর্তমানে হাট দুটির নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপি নেতারা। প্রতি হাটে সরকারকে রাজস্ব দিচ্ছে 5 লাখ টাকা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। এবার গাজায় ত্রাণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হলো জাতিসংঘ। মঙ্গলবার বিবিসিকে এই তথ্য জানিয়েছে সংস্থাটির এক কর্মকর্তা। জানিয়েছেন, নিরাপত্তা অনিশ্চয়তায় সোমবার উপত্যকায় কার্যক্রম চালাতে পারেনি সংস্থাটির কর্মীরা। বাসিন্দাদের নতুন করে মধ্য গাজার দেইর আল বালা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বহর। এরই মধ্যে ব্যাপক হামলা শুরু হয়ে গেছে এবং চলতি বছরে ইসরায়েলি হামলার তীব্রতায় রাফা থেকে দেইর আল বালায় নিজেদের অপারেশন সেন্টার স্থানান্তরিত করে জাতিসংঘ। এখন আবার সেখানেই তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জীবন বাঁচাতে বাধ্য হয়ে সব সরঞ্জাম সেখানেই ফেলে নিরাপদ আশ্রয়ে সরে এসেছেন কর্মীরা। তাই আপাতত পুরো গাজায় ত্রাণ কার্যক্রম বন্ধ রয়েছে। পরিস্থিতি একটু শান্ত হলে আবারও কাজ শুরু হবে বলে সংস্থাটি জানিয়েছে।
এদিকে গাজার মোট 90% এলাকায় ইসরায়েলের উচ্ছেদ নির্দেশের অধীন, যার বেশিরভাগেরই নির্দেশ দেওয়া হয়েছে গেল 6 দিনে। সোমবার এই তথ্য উঠে এসেছে জাতিসংঘের এক প্রতিবেদনে। সোমবার নতুন করে দেইর আল বালা খালি করার নির্দেশের পর প্রতিবেদনটি প্রকাশ করে UNOCHA। প্রতিবেদনে বলা হয়, গেল সোমবার থেকে শনিবার পর্যন্ত অন্তত 5টি বড় জনবসতি খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা দেয়া হয়েছে 41 বর্গ কিলোমিটার একটি এলাকাকে, এবং জীবন বাঁচাতে ছোট সেই এলাকাতে গাদাগাদি করে প্রায় 20 লাখ মানুষ থাকছেন। এক সপ্তাহে এতগুলো এলাকা খালি করার নির্দেশ 10 মাস ধরে চলা এই আগ্রাসনে এটিই প্রথম। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এর পরবর্তী আয়োজন ঠিক 9টায় দেখার আমন্ত্রণ রইল।